একের পর এক মেগা প্রকল্পেও নিরসন হয়নি চট্টগ্রামের জলাবদ্ধতা। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরাকে ধর্ষণ চেষ্টা হত্যার দায়ে বাবু শেখের মৃত্যুদণ্ড। বিচার শুরুর 12 কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা আদালতের। এবং চট্টগ্রাম 2 আসনে বিএনপির সরওয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ, রায় হাইকোর্টের। ফলাফল প্রকাশ ও শপথ নিতে বাধা নেই। ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় 2 জায়গায় পাহাড় ধসে এক পরিবারের 3 জন এবং এক দম্পতির মৃত্যু হয়েছে। এদিকে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে প্রাণ গেছে এক পরিবারের 2 শিশুর। আহত হয়েছেন তাদের মা। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত জনজীবন, পানিবন্দী বহু মানুষ। টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে। নদীর পানি হু হু করে বাড়ছে, তলিয়ে গেছে রাস্তাঘাট, সড়ক যোগাযোগ বন্ধ। লোকজন ছুটছে আশ্রয় কেন্দ্রে। বড় ধরনের প্রভাব পড়েছে শিক্ষা কার্যক্রমেও। বান্দরবানের লামার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় পাহাড় ধসে একই পরিবারের 3 জন মাটি চাপা পড়ে। পরে ঘরের ভেতর থেকে বাবা, মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রায় একই সময়ে ওই এলাকার পাশেই পাহাড় ধসে মৃত্যু হয় মোহাম্মদ জুয়েল ও তার স্ত্রী কুলসুমা আক্তারের। এই ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকির পাশাপাশি নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় ব্যাহত সড়ক যোগাযোগ, বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক। খাগড়াছড়ির মহালছড়ির কায়াংঘাট নতুনপাড়া এলাকায় মাটির ঘরের চাল ধসে পড়ে বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। এছাড়া চেঙ্গি ও মাইনী নদীর পাহাড়ি ঢলে সদর, পানছড়ি, মহালছড়ি ও দীঘিনালা নিম্নাঞ্চলে পানিবন্দী অন্তত 40,000 পরিবার। দীঘিনালার সঙ্গে সাজেক ও লংগদু উপজেলার যোগাযোগ বন্ধ। এদিকে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে ঘরের উপর মাটি চাপা পড়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মা। স্থানীয় প্রশাসন বলছে, ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদে সরে যেতে বলা হলেও তা না মানায় হতাহতের ঘটনা ঘটছে। সবাইকে সতর্ক করা হয়েছে তারা যেন নিরাপদ জায়গায় চলে যায় এবং এখানে বিশেষ করে ডেঙ্গিঘাটা সহ নিম্নাঞ্চলে আমরা খবর পেয়ে আমাদের উপজেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে এসেছি। আমরা তাদের খোঁজখবর নিয়েছি, তাদের সমবেদনা জানিয়েছি। আর আমরা ইনস্ট্যান্টলি আর কি ইমিডিয়েটলি 20,000 করে টাকা আপাতনের জন্য দিয়েছি, আর কিছু শুকনো খাবার দিয়েছি। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন 1 লাখের বেশি মানুষ। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। রাঙামাটিতে পাহাড় ধস এলাকা ও বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান। দুপুরে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি আশ্রয় নেওয়া অনেকের সাথে কথা বলেন ও খোঁজ খবর নেন। বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের জন্য এরই মধ্যে পার্বত্য 3 জেলায় 1300 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দিয়েছে। ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ, এখানে প্রশাসন, সেনা প্রশাসন, সবাই সহযোগিতা করতেছে। আর সরকার থেকে বিপুল পরিমাণে সাহায্য পাওয়া গেছে। পার্বত্য চট্টগ্রামের জন্য রাঙামাটির জন্য 500 টন বরাদ্দ, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের জন্য 400 করে মোট 3300 মেট্রিক টন, 1300 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। বছরের পর বছর যায়, নিয়ম করে আসে বর্ষা, নতুন করে নেওয়া হয় প্রকল্প, বাড়ে ব্যয়ও, তারপরও কমে না বন্দরনগরী চট্টগ্রামের মানুষের জলাবদ্ধতার দুর্ভোগ। এরই মধ্যে সিটি কর্পোরেশন, সিডিএ ও পানি উন্নয়ন বোর্ডের 14,257 কোটি টাকার 4টি মেগা প্রকল্পের কাজের বেশিরভাগ শেষ হয়েছে। এরপরও কেন পানিতে ভাসছে চট্টগ্রামের মানুষ, প্রশ্ন নগরবাসীর। কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতেই মুহূর্তে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। এমন পরিস্থিতিতে কোথাও বিকল যানবাহন, কোথাও বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান, আবার কোথাও কোমর সমান পানি মারিয়ে জীবন ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প চলমান থাকলেও প্রতি বছর বর্ষায় পানিতে ভাসে চট্টগ্রাম নগরী।
বছরের পর বছর জলাবদ্ধতার দুর্ভোগে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সরকার বাজেট করতেছে, বাজেট আমরা দেখতেছি, কিন্তু কাজের বেলাতে কিছু দেখতেছি না। আর তাদের আসলে কথার কোনো শেষ নাই, তারা আসলে কি বলতে চাচ্ছে তারা নিজেও জানে না। এটা সরকারের প্রবলেম, সবাই এটা নির্দিষ্ট করে কোনো কাজে নির্দিষ্ট ইয়া নেই। 98% হলে আপনারাই দেখেন, পানি পরিস্থিতি দেখলে বোঝা যায় না 98% আছে কিনা। নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ ও পানি উন্নয়ন বোর্ডের প্রায় 14,257 কোটি টাকার 4টি মেগা প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। এর মধ্যে সিডিএর 2টি প্রকল্পের অগ্রগতি 98 ও 86%, সিটি কর্পোরেশনের খাল খনন প্রকল্পের 97% এবং পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের 96% কাজ শেষ হয়েছে। জলাবদ্ধতা নিরসন না হওয়ার পেছনে সক্ষমতাহীন সিডিএকে প্রকল্প দেয়ায় সাবেক প্রধানমন্ত্রীকে দুষলেন মেয়র। আপনি একজন প্রধানমন্ত্রী হয়ে কিভাবে সিটি কর্পোরেশনের প্রজেক্ট আপনি সিডিএকে দিয়ে দিলেন? লোক বল নেই, তাদের কোনো ইনস্ট্রুমেন্ট নেই, তাদের কিছুই নেই, সেখানে তাদেরকে কেন জোর করে দিয়ে দেওয়া হলো? তবে দোষারোপের রাজনীতি না করে জলাবদ্ধতা নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সিডিএ চেয়ারম্যানের। এই যে দোষারোপের রাজনীতিতে আমি বিশ্বাসী না। 1 বছরের ভিতরে যদি মেয়র সাহেবের বাকি খালগুলা সংস্কার করা হয় তাহলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। এদিকে টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে সাতকানিয়া, বাঁশখালী সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যার শঙ্কা। শঙ্খ ও ঢলু নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। তলিয়ে গেছে রাঙামাটি হাটহাজারী সড়কের বিভিন্ন অংশ। একই সঙ্গে প্লাবিত হয়েছে মিরসরাইয়ের বিস্তীর্ণ এলাকা। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরাকে ধর্ষণ চেষ্টা ও হত্যা মামলায় আসামি বাবু শেখকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আসামির উপস্থিতিতে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4 এর বিচারক জান্নাতুল ফেরদৌস রায় ঘোষণা করেন। শিশুটির বাবার সঙ্গে বিরোধের জেরে হত্যার পরিকল্পনা করে বাবু শেখ। গত 1 মার্চ শিশুটিকে পাহাড়ে নিয়ে প্রথমে ধর্ষণের চেষ্টা ও পরে ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। সে সময় ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও পরদিন রাত 1:30টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি। এরপর মায়ের করা মামলার তদন্ত শেষে গত 11ই জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 18ই জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। এরপর 21শে জুন থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এতে মোট 16 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় 12 কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করল আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির প্রার্থী সারওয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন বলে রায় দিয়েছে হাইকোর্ট। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্ট এ রায় দেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় ঘোষণা করেন। রায়ের পর রিটকারীর আইনজীবী বলেন, এখন নির্বাচন কমিশন তার পরবর্তী কার্যক্রম চালাবে। গ্যাজেট ও শপথ নিতে এখন আর বাধা নেই। সারওয়ার আলমগীরের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ ঘোষিত হওয়ার পর ঋণ খেলাপির অভিযোগ এনে তার বিরুদ্ধে আপিল করেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। শুনানি শেষে 18ই জানুয়ারি নির্বাচন কমিশন সারওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সারওয়ার আলমগীর। কমিটি ছাড়াই চলছে চট্টগ্রাম মহানগর যুবদলের কার্যক্রম। বিলুপ্তির প্রায় 2 বছর পার হলেও হয়নি নতুন কমিটি। সম্প্রতি কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর নতুন করে আলোচনায় মহানগর যুবদলের নাম। এরই মধ্যে শীর্ষ পদ পেতে কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন পদ প্রত্যাশীরা। পদ পেতে মরিয়া সাবেক ছাত্রনেতারাও। 2018 সালের 1 জুন মোশাররফ হোসেন দীপ্তিকে সভাপতি ও মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবদলের 5 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। একই বছরের অক্টোবরে 231 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। 2024 সালের সেপ্টেম্বরের শেষের দিকে কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। এরপর 2025 সালের জানুয়ারিতে আহ্বায়ক ও সদস্য সচিব পদে আগ্রহীদের রাজনৈতিক বৃত্তান্ত জমা নেওয়া হয়, যেখানে আবেদন করেন প্রায় অর্ধশতাধিক নেতা। সাক্ষাৎকার নেওয়া হলেও 1 বছর 3 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও নতুন কমিটি ঘোষণা করা যায়নি। এতে হতাশা তৈরি হচ্ছে পদ প্রত্যাশীদের মাঝে। কেন্দ্রের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা যারা দীর্ঘদিন আমাদের রাজপথে যারা পরীক্ষিত যে নেতাকর্মীরা রয়েছেন, সেই হিসেবে আমি চাই শিক্ষিত, মার্জিত এবং সৎ নেতৃত্ব যেন আসে। কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এমন কিছু লোক মিছিল করছে যারা ধরেন কোনো জায়গায় দেখছে যে কিশোর গ্যাং অথবা এরকম দ্বারা আওয়ামী লীগের আগে মিছিলে ছিল, এরকমও কয়েকজন এখানে ঢুকে যাচ্ছে। তো এটি চেইন অফ
আমাদের একটা কমিটি হয়ে যায় তাহলে এগুলো থাকবে না। নতুন কমিটির শীর্ষ পদে আলোচনায় আছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি HM রাশেদ খান, যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন ও শাহেদ আকবরের নাম। দৌড়ে আছেন সাবেক ছাত্র নেতারাও। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৈয়দ রাজিবুল হাসান রানা সহ বেশ কয়েকজন সাবেক ছাত্র নেতার নাম রয়েছে আলোচনায়। আমরা ছাত্রদলের রাজনীতির পরবর্তীতে গিয়ে আমরা আজ পর্যন্ত একটি পরিচয় চাই, যেখানে দল আমাদেরকে পরিচয় দিবে, সাংগঠনিক কাজ করার অনেক সুযোগ সুবিধা সৃষ্টি করে দিবে। যারা সাবেক ছাত্র নেতা আছে তাদেরকে তাদের ইমেজ, তাদের সাংগঠনিক দক্ষতা এবং অভিজ্ঞতাকে প্রাধান্য দিবেন। যারা রাজপথে ছিল, জিয়া পরিবারের সাথে সাথে বাংলাদেশ জাতীয় দল বিএনপির আদর্শকে তারা ধারণ করে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে যারা লড়াই করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে মূল্যায়ন করে একটি শক্তিশালী কমিটি যাতে আমরা উপহার দেওয়া হোক। দ্রুত সময়ের মধ্যে কমিটি ঘোষণা হতে পারে। পাশাপাশি দলের সুনাম নষ্ট হয় এমন কাউকে দলে না ফেরানোর তাগিদ নেতাদের। তারেক রহমানের চিন্তার পরিকল্পনার যে বাংলাদেশ গড়া, সেই বাংলাদেশ গড়ার কর্মী হিসাবে যারা কাজ করতে পারবে, স্বচ্ছ ভাবমূর্তি যাদের আছে, তাদেরকে দিয়ে অতি দ্রুত সময়ে চট্টগ্রামে যুবদলের কমিটিটা হবে। দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বিএনপির এই অঙ্গ সংগঠন। তাই মামলা হামলার পাশাপাশি ত্যাগী ও পরিচ্ছন্ন নেতাকর্মীদের মূল্যায়নের দাবি তৃণমূলের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দেশের সবচেয়ে বড় ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, তবে পাহাড়, ঘনবৃক্ষ আর নির্জন সড়কে ঘেরা ক্যাম্পাসে প্রায় ঘটে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। নজরদারিতে ব্যবহৃত সিসিটিভি ক্যামেরার বড় অংশই অকার্যকর। সচল থাকা ক্যামেরার অস্পষ্ট ফুটেজের কারণে অপরাধী শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। এতে বাড়ছে নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ। কার্যকর নজরদারি নিশ্চিতের দাবি তাদের। পাহাড়ের গা ঘেঁষে ঘন বৃক্ষের ফাঁক দিয়ে চলে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অসংখ্য সড়ক ও হাঁটার পথ। প্রতিদিন এসব পথ ব্যবহার করেন হাজার হাজার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী। তবে সূর্য ডুবে গেলে অনেক সড়কই হয়ে ওঠে নির্জন। এসব এলাকায় প্রায়ই ঘটে চুরি, হামলা, হয়রানিসহ নানা অপরাধের ঘটনা। নিরাপত্তা সুদৃঢ় করতে ক্যাম্পাসে স্থাপন করা হয়েছিল ১৬২টি সিসিটিভি ক্যামেরা, কিন্তু দীর্ঘদিন ধরে অধিকাংশই অচল। চালু থাকাগুলোর ফুটেজ ঝাপসা হওয়ায় অপরাধী শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এছাড়া কার্যকর সিসিটিভি কন্ট্রোল রুম না থাকায় সন্দেহজনক গতিবিধি তাৎক্ষণিক শনাক্ত করাও কঠিন। আর বিদ্যুৎ না থাকলে বন্ধ থাকে সিসিটিভিও। তখন নজরদারি ব্যবস্থা অকার্যকর থাকায় আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে ক্যাম্পাস। আমাদেরকে এখানে বহিরাগতরা এসে এখানে বিভিন্ন রকম কোইন্সিডেন্স ঘটিয়ে যাচ্ছে। কোনো অকারেন্স হয়ে যাওয়ার পরে যখন আমরা কন্ট্রোলার রুমে যাই বা সিসি ক্যামেরা যেখানে আসে সেখানে যাই, যাওয়ার পরে আমাদেরকে ওইটা দেখার জন্য অনেক কালক্ষেপণ করা লাগে। এটা আমাদের জোর দাবি প্রশাসনের কাছে যে আমাদের ক্যাম্পাসে সিসিটিভি আনা হোক। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে চলতি সপ্তাহের মধ্যেই শেষ হবে সিসিটিভি ক্যামেরাগুলোর সংস্কার কাজ। আমি আশাবাদী যে চলতি সপ্তাহের মধ্যে আমার সবগুলো ক্যামেরা ইনশাল্লাহ সচল হয়ে যাবে। নিরাপত্তার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যামেরার আওতাধীনের বিকল্প কোনো কিছু নেই। নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতে অচল সিসিটিভি সচল করা ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করার দাবি শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে শুরু হয়েছে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এতে অর্থায়ন করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। সকালে চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় কর্মশালা উদ্বোধন করেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা আমিনা ফাহমিন। মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও CRO মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ। প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন ২৫ জন উদ্যোক্তা। চট্টগ্রামের হাটহাজারীর চারিয়া গ্রামে রাইস গার্ডেন স্থাপন করা হয়েছে। LSTD প্রকল্পের উদ্যোগে উপজেলার চারিয়া প্রযুক্তি গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামের তত্ত্বাবধানে বড় মৌসুম উপযোগী ৫৬টি ধানের জাত নিয়ে এই কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম অঞ্চলে এই ধরনের উদ্যোগ এই প্রথম, যা কৃষি গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। প্রকল্প এলাকায় কৃষকের মধ্যে বিনামূল্যে ১৪টি আউশ ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেজবাউদ্দিন, ব্রিজ স্যাটেলাইট স্টেশন চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনা খাতুন সহ অন্যান্যরা বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটিতে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী হয়েছে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফি। এ সময় বক্তারা বলেন, পরিবেশ বিপন্ন হওয়ার কারণে নানা রকম দুর্যোগের মুখে পড়তে হচ্ছে। তাই পরিবেশ সুরক্ষার বিষয়ে শিক্ষার্থী সহ নতুন প্রজন্মকে সচেতন করার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।